স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেনি। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে ডিটেনশন ক্যাম্প করার কথা উনি করেননি। কোথাও আইডেন্টিফাই এবং ভেরিফিকেশন করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার সেটা করেনি। 30 দিনের মধ্যে এই কাজগুলো করার কথা এখনো পর্যন্ত উনি করেননি। কেন করেননি? সারা ভারতবর্ষে ওই একই নির্দেশে নোটিফিকেশনে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম চলছে। ত্রিপুরা মুখ্যমন্ত্রী তিনি কি ঘুমিয়ে আছেন? এই যে এটা আমাদের নির্দেশ নয়, এটা মহামান্য হোম মিনিস্টার অমিত শাহজির নির্দেশ। কেন করছেন না উনি? সেই কারণে আমাদের আজকের এই র্যালি ত্রিপুরা রাজ্যে কেন এরকম হয়েছে? এর আগেও ত্রিপুরার মহারাজা 1944 সালে নোয়াখালী রাইটে যখন বাঙালিরা অভ্যস্ত হয়েছিলেন, ভৈরব সেতুতে যখন কেটে কেটে নদীর পাশে দেওয়া হয়েছিল, ত্রিপুরার মহারাজা তাদেরকে আশ্রয় দিয়েছেন। এই যে চারিপাড়াতে ত্রিপুরা যখন এসেছিলেন শরণার্থীরা, তাদের জায়গা দেওয়া হয়েছে। কাঞ্চনপুরে মহারানী কাঞ্চন প্রভা দেবী 1000 জমি জায়গা দিয়েছে, যার কারণে কাঞ্চনপুর হয়েছে। এবং 1949 সালের পরে যারা ত্রিপুরা রাজ্যে যারা এসছেন, তারা কি তাদেরকে রেফিউজি কার্ড দেওয়া হয়েছিল। সেই রেফিউজি কার্ড অনুসারে তাদেরকে মোহনপুর, তারানগর, ওই আপনার মাসিদে 56 কার্ড, 28 কার্ড, 50 কার্ড, গন্ডা সরাতে সারা ত্রিপুরাতে তাদের ওই রেফিউজি কার্ড অনুসারে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছিল। তারাই শুধু ভারতীয় নাগরিক, তাদেরকে ভারতীয় নাগরিক বলা যায় এবং তারা ভারতীয় নাগরিক। তারা ভারত সরকার রিফিউজি কার্ড দিয়েছে, তারাই ভারতীয় নাগরিক। এরপরে যারা এসছেন 1951 সালে যে ত্রিপুরার লোক সংখ্যা ছিল 6,35,000, সেই লোক সংখ্যা বাড়িয়ে 11,59,000 হয়েছে। কারণ কত লোক বেড়েছে? 78.71%। সারা পৃথিবীতে সবচেয়ে গ্রোথ রেট 78-71%। তার মানে কি? ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশকারী চূড়ান্তভাবে ঢুকে গেছে। এরপরে 1971 ত্রিপুরা রাজ্যে 15 লক্ষ লোক, আর শরণার্থী এসে ঢুকেছে অফিসিয়ালি 14.5 লাখ। তাহলে বাকি তারা সবটাই ফেরত দেয়নি। যার কারণে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান মধ্যে একটা চুক্তি হয়েছিল, 31শে মার্চ 1971 পরে এইসব শরণার্থী বাংলাদেশ থেকে এসে তাদেরকে ফেরত যেতে হবে। আমরাও চাই ওই সংসদ ধরে ফেরত যাও। কিন্তু এখন দেখা গেছে ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ থেকে শুধু হিন্দু বাঙালিরা আসে না, সঙ্গে মুসলমানও আছে। আমি প্রমাণ করতে পারি। মান্দায় এবং ডুমাসোরাতে প্রথমে তার 2 পরিবার, এখন 25 পরিবার। যেখানে তারা ওই দিন 3-4 বছরের মধ্যে যদি 5 পরিবার থাকে, সেটা 50 পরিবার হয়ে যাবে। আমি যখন কলেজে পড়তাম 1976 সনে কলেজে থাকতাম 1 নম্বর হোস্টেলে, যে জায়গাটা এখন শ্রীলঙ্কা কলোনি নামে পরিচিত, সেটা একজনও কোনো বসবাস ছিল না। এখন এটা মুসলমান একটা জাতি গোষ্ঠী ভর্তি হয়ে গেছে। তার মানে ত্রিপুরা রাজ্যে খালি সবাই চলে আসছে ত্রিপুরাতে। আমি এখানে বলতে চাই, যারা আদি বাঙালিরা যারা আছেন, বুঝতে হবে যে বাংলাদেশে প্রভু চিন্ময় দাস ইস্কনের সন্ন্যাসী, উনি লড়াই করছেন, জেলে খাচ্ছেন, এবং হিন্দু মহাসভার প্রামাণিক সেখানে 3,70,00,000 ছিল। যখন স্বাধীনতা হয় তখন 3,70,000, এখনো 3,70,00,000 ছিল, এখন 1,19,00,000। তারা কোথায় চলে গেছে? সব ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে। তারা সবাই অনুপ্রবেশ করে, তারা ফেক ডকুমেন্ট করে, কাগজপত্র নকল তৈরি করে তারা সার্টিফিকেট করেছে। আমাদের যারা আদি এখানে কামান চুমনিতে একটা ব্যানার্জি অ্যান্ড কো করে স্টেশনারি দোকান ছিল,
সেই দোকানে আমি 1976-এ যখন কলেজে পড়তাম, বইপত্র কিনে খাতাপত্র কেনার জন্য যেতাম। উনি বাংলাদেশের জন্য কত কষ্ট হয়েছে উনি বলতেন যে বাংলাদেশিদের জন্য আমরা আদি ত্রিপুরা বাঙালিরা থাকার কোনো জায়গা পাচ্ছি না। এই অবস্থায় যারা বাঙালি আছেন, যারা আদি মুসলমান আছেন, আদি চাকমারা আছেন, নগরা আছেন, তাদের কাছে আমার সর্ববিন্দ অনুরোধ, আপনারা এই প্রতিবাদ গড়ে তুলুন। এবং কিছু কিছু বুদ্ধিস্টরা চট্টগ্রাম থেকে চলে এসছে, নারকেল কুঞ্জে এসে আম বাগান করছে, আনারস বাগান করছে, আর ত্রিপুরা সরকার ঘুমিয়ে আছে। তারা সবাই, তাদের কাছে ডাবল সিটিজেন আছে। বাংলাদেশে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পানছড়ি, বান্দরবন, দিঘিনালা সব জায়গাতে লোকগুলো তারা ডাবল সিটিজেন। আগরতলায় এসে আইলেস হসপিটালে তারা ট্রিটমেন্ট করে চলে যায়। এই আগরতলাতে জিবি হসপিটালে তারা ট্রিটমেন্ট করে যায়। তারা আধার কার্ড আছে, আয়ুষ্মান কার্ড আছে। কিভাবে হয়? ত্রিপুরা সরকার কিভাবে এটা দেখছে না? সব কাগজপত্র ইলেকশন হলে দত্তনগর হয়ে, রসাবাড়ি হয়ে তারা ভোট দিতে আছে। তাদের কাছে ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। অথচ এখনো গন্ডাছড়ি চলে যান এসডিএম অফিসে, সব বুদ্ধিস্ট লোকগুলা লাইন ধরিয়ে ওই আধার কার্ড বানাচ্ছে, সিটিজেনশিপ পিআরসিটি নিচ্ছে, এটা চলছে। রেশন কার্ড জোগাড় করছে। তারা কারা? তারা কারা? এখানে ত্রিপুরায় এসে বসবাস করবে, আমাদের জমি জমা চাকরি নষ্ট করে নিয়ে যাচ্ছে, তারা এমএলএ হচ্ছে, তারা বড় বড় কথা। এবং তাদের আমি স্পষ্ট করে বলতে চাই, আমি মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কাছে কাউন্সিল অফ ত্রিপুরার তরফ থেকে আমরা চিঠি দিয়েছি যে নারকেল কুঞ্জে উগ্রপন্থীর ইউপিডিএফ এর ক্যাম্প আছে। আমাদের বলার পর সেটা এখন সিভিল ড্রেসে আছে, এখনো আছে। এবং আপনারা যারা সাংবাদিক বাইরে আছেন, আপনারা নারকেলকুঞ্জ যান এবং যে কোনো বাগানে আপনারা দেখেন তার কাগজপত্র কোথায় আছে, কে মালিক, দেখা যাবে বাংলাদেশ নতুবা দিল্লি নতুবা বেঙ্গালুরে এই লোকগুলো আছে, তাদের পৌঁছায় আম বাগান হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের কোনো বুদ্ধিস্ট চাকমা বাইরা ত্রিপুরার লোকের তারাই থাকতে পারছে না, তারাই জায়গা হারাচ্ছে। আর ত্রিপুরা রাজ্যের যারা বাঙালি যারা রয়ে গেছে, আমি তো বললাম যে ব্যানার্জি এন্ড ঘুমের যে অবস্থা, তারাও থাকতে পারছে না। বাংলাদেশে এসে যে মোহনপুর, এই যে বাবুদিয়া অঞ্চলে আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, আমার কাছে কৃষকরা এসে বলতো যে পাশের জমিটা বাংলাদেশিরা ক্রয় করছে। পাশের জমিটা আমরা আগে 10 পুরা দিতাম, তারা 20 পুরা দিয়ে এই জমিটা নিয়ে যাচ্ছে। এই হলো অবস্থা। আপনার কামালঘাট যান, বামুদিয়া যান, মোহনপুর যান, সব জায়গাতে সীমান্ত যান, দেখবেন প্রচুর। আমি কিছুদিন আগে বাবা নার্সারি এখানে চলে গেছিলাম, একটা বিল্ডিং দেখিয়েছে, বলছে এটা বাংলাদেশের কিনা, তালা দেওয়া, তারা যখন দরকার হয় দিকে আসে, আবার তালা দিয়ে বাংলাদেশে চলে যায়। কি অবস্থা! যার কারণে ত্রিপুরা সরকারকে, যে বিজেপি গভর্নমেন্ট ভারতবর্ষে, আর ত্রিপুরার বিজেপি গভর্নমেন্ট কেন, বাকি পুরা ভারতবর্ষের সব রাজ্যগুলি যদি এই নির্দেশিকাকে মানতে পারে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন মানছে না? তার কি উদ্দেশ্য? এটা মানতে হবে। এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা কাউন্সিল অফ ত্রিপুরা হদা, আমরা নিরপেক্ষ, নন পলিটিক্যাল। এখানে আমরা একটা কারণে এখানে জয়েন করেছি। আজকে আর এখানে নোয়াটা সম্প্রদায়ের হদাওকরা এসেন এবং মুছই সম্প্রদায়ের সরপা এসেছেন এবং মুরাসিং সম্প্রদায়ের এসেন দুইফাং এবং জমতা হদা এবং ইয়াং বুড়োসংগ্রমার মতো এবং অন্যান্য কলই কান্তিকাও, তারা এসছেন। আমাদের সব সমাজ 19টা দফা আজকে এখানে যোগদান করেছে। আমরা একমাত্র ইলিগেল ইমিগ্রেন্টের কারণে এখানে যুক্ত হয়েছি। আমরা কোনো রাজনীতির পক্ষে দায়বদ্ধতা নেই। আমরা শুধু ইলিগেল মাইগ্রেন্ট, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব। এবং মাননীয় বিধায়ক উনি সাহায্য, যে বাঙালিদের কাছে আমার অনুরোধ,
আপনারা নিজেদের মধ্যে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টি না করে আমাদের যে অবৈধ অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে লড়ুন।